1928 সালে একজন লোক কারাকোরাম পর্বতমালায় ক্যাম্প করছিল। তখন সে তার ক্যাম্প সাইটের কাছে একটা রহস্যময় আলো জ্বলা বস্তু দেখতে পায়। কৌতূহলবশত সে কাছে গিয়ে দেখে সেটা একটা বড় আলোর গোলক, যার ওপর পাতলা বরফের একটা স্তর জমে আছে। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকার পর সে তার অস্ত্র দিয়ে সেটাতে আঘাত করার চেষ্টা করে। আঘাত করার সাথে সাথেই সে জ্ঞান হারিয়ে ফেলে। সে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতেই গোলকটার আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। যখন সে শেষমেশ জ্ঞান ফিরে পায়, গোলকটা আর সেখানে ছিল না, শুধু তার শরীরে একটা অদ্ভুত দাগ রয়ে গিয়েছিল। ৮০ বছর পর ২০০৮ সালে হ্যালেন নামের একজন বিজ্ঞানী প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করছিলেন। সেদিন সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে আসেন তার সৎ ছেলে জ্যাকবের কাছে। বাবার মৃত্যুর পর থেকে জ্যাকব তার সাথে দূরত্ব বজায় রাখত, কিন্তু হেলেন তারপরও যতটা সম্ভব তার যত্ন নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই হেলেন একটা অজানা নম্বর থেকে কল পান, যেখানে তাকে জানানো হয় যে তাকে নিতে একটা গাড়ি আসছে। একই সময়ে পুলিশের গাড়ি বাড়িটা ঘিরে ফেলে আর একজন FBI এজেন্ট দরজায় এসে হাজির হয়। সে জোর দিয়ে বলে যে হেলেনকে এখনই তার সাথে যেতে হবে, কিন্তু কারণটা বলতে অস্বীকার করে। জ্যাকবকে একা ফেলে যেতে না চাওয়ায় হেলেন ইতস্তত করছিলেন। ততক্ষণে তিনি দেখেন তার প্রতিবেশী বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি জ্যাকবকে তার কাছে রেখে এজেন্টের সাথে বেরিয়ে যান। যাওয়ার পথে বিভ্রান্ত হেলেন বারবার জিজ্ঞেস করেন কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এজেন্ট তখনও কিছু বলতে রাজি হয় না। শেষমেশ তারা একটা বিমানবন্দরে পৌঁছান, যেখানে একটা হেলিকপ্টার অপেক্ষা করছিল। ভেতরে বিভিন্ন বিষয়ের কয়েকজন বিজ্ঞানী বসেছিলেন। হেলেনের মতোই তাদের সবাইকেও কোনো কারণ না জানিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছিল। হেলিকপ্টারটা পরে নিউ জার্সির লিনুর মিলিটারি একাডেমিতে নামে। পৌঁছানোর পরপরই সামরিক কর্মকর্তারা সবাইকে তাদের ফোন জমা দিতে বলে। হেলেন লুকিয়ে তার ফোনটা নিজের কাছেই রেখে দেন। এর কিছুক্ষণ পরই তার পুরনো বন্ধু মাইকেলের সাথে দেখা হয়। মাইকেল ব্যাখ্যা করে যে হেলেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ তিনি বিখ্যাত বিজ্ঞানী ডো কার্লের সাথে কাজ করেছেন। এরপর সে সব বিজ্ঞানীকে একসাথে জড়ো করে অবশেষে জানায় কেন তাদের এখানে আনা হয়েছে। মহাকাশ থেকে একটা রহস্যময় বস্তু পৃথিবীর দিকে এগিয়ে আসছে। সব হিসেব অনুযায়ী এটা সোজা পৃথিবীর দিকেই আসছে এবং নিউ ইয়র্ক শহরে আঘাত হানবে। এর গতি এত বেশি যে একে ধ্বংস করা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। এই কারণে সরকার একটা বিশেষ জরুরি দল গঠন করেছে, যাতে সংঘর্ষের পরের পরিস্থিতি সামলানো যায়। এই সম্ভাব্য সংঘর্ষে প্রায় ৮০ লক্ষ মানুষ মারা যেতে পারে, আর এর জন্য হাতে খুবই কম সময় বাকি আছে। ব্রিফিংয়ে পর হেলেন একটা বাথরুমে ঢুকে লুকিয়ে জ্যাকবকে ফোন করেন। তিনি তাকে বলেন যেন সে বেসমেন্টে লুকিয়ে থাকে, কিন্তু পরিস্থিতিটা ব্যাখ্যা করেননি। একজন সৈন্য এই কথোপকথন শুনে ফেলে, কিন্তু তার কথা কাউকে না জানিয়ে বরং সে শুধু ফোনটা একটু ব্যবহার করতে চায়, যাতে সে নিজের পরিবারের সাথে যোগাযোগ করতে পারে। এর পরপরই বিজ্ঞানীদের সম্ভাব্য আঘাতের জায়গায় নিয়ে যাওয়া হয়। অনেক বিশ্লেষণ করেও কেউই ঠিক বুঝতে পারেননি এই আসন্ন বস্তুটা আসলে কি। উত্তেজনা যতই বাড়তে থাকে, হঠাৎ করে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাটাও কাজ করা বন্ধ করে দেয়। সবচেয়ে খারাপ কিছু ঘটবে ভেবে মানুষ শেষ মুহূর্তগুলো গুনতে শুরু করে, কিন্তু কোনো বিস্ফোরণ ঘটেনি। বাইরে তাকিয়ে তারা দেখে একটা আলো জ্বলা গোলক ধীরে ধীরে মাটির দিকে নেমে আসছে। এটা সেন্ট্রাল পার্কে নেমে আসে, যাতে আশপাশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তারা দ্রুত জায়গাটা ছেড়ে পালিয়ে যায়। সুরক্ষা পোশাক পরে বিজ্ঞানীরা সাবধানে বস্তুটার কাছে যান। তাদের অনেকেই লক্ষ্য করেন এর চারপাশে একটা অস্বাভাবিক শক্তি বিরাজ করছে। শীঘ্রই পুলিশ আর সামরিক বাহিনী এসে পুরো জায়গাটা ঘিরে ফেলে। গোলকটা থেকে হঠাৎ একটা উজ্জ্বল আলোর ঝলকানি বের হয়, আর একজন মানুষের মতো দেখতে এলিয়েন বেরিয়ে আসে। হেলেন সাবধানে তার কাছে এগিয়ে যান। এলিয়েনটা তার দিকে হাত বাড়ায় আর তিনিও ধীরে ধীরে হাত বাড়িয়ে দেন। তাদের মধ্যে স্পর্শ হওয়ার আগেই হঠাৎ একটা গুলির শব্দ শোনা যায়, যেটা এলিয়েনের গায়ে লাগে। সে হেলেনের বাহুর ওপর ঢলে পড়ে। কিছুক্ষণ পরই গোলকটা থেকে একটা বিশাল রোবোটিক প্রাণী বেরিয়ে আসে। এটা তৎক্ষণাৎ পুরো এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেয় আর এমন একটা শক্তিশালী শব্দ তৈরি করে, যা সবার কানে তীব্র ব্যথা সৃষ্টি করে। মেশিনটা যেন আহত এলিয়েনটাকে ফিরিয়ে নিতেই প্রস্তুত ছিল, কিন্তু এলিয়েনটা তাকে থামার ইশারা করে। রোবটটা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। আহত অতিথিটাকে দ্রুত একটা সামরিক গবেষণাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে চিকিৎসক দল বুঝতে পারছিলেন না তাদের আগে কখনো না দেখা এই প্রাণীটার চিকিৎসা কিভাবে করবেন। এলিয়েনের অবস্থা যতই খারাপ হতে থাকে, হেলেন যুক্তি দেন যে অবিলম্বে একজন সার্জন এনে বুলেটটা বের করতে হবে। একজন সার্জনকে আনা হয় আর সে অপারেশনটা সফলভাবে সম্পন্ন করে। অপারেশনের সময় সে অবাক হয়ে দেখে যে এলিয়েনের ভেতরের শরীরতত্ত্ব প্রায় হুবহু মানুষের মতোই। শরীরটা পরীক্ষা করার সময় সে লক্ষ্য করে যে এলিয়েনের ধূসর বাইরের চামড়াটা নিজে থেকেই খসে পড়ছে। সাবধানে সেই স্তরটা সরাতে গিয়ে সে নিচে যা দেখতে পায় সেটা একেবারে সাধারণ একজন মানুষের মতোই মনে হয়। অপারেশনের পর এলিয়েনটাকে সুস্থ হওয়ার জন্য একটা মেডিকেল ক্যাপসুলে রাখা হয়। হেলেন তার অবস্থা পর্যবেক্ষণ করেন আর সন্দেহ করেন যে সে হয়তো স্বপ্ন দেখছে। এর কিছুক্ষণ পরই এলিয়েনটা হঠাৎ জেগে ওঠে আর নিজের চারপাশে ক্যাপসুলটা দেখে ভয় পেয়ে যায়। হেলেন শান্তভাবে তাকে আশ্বস্ত করেন আর নিজের পরিচয় দেন। এতে সে ধীরে ধীরে শান্ত হয়। তিনি যখন তার সাথে কথা বলছিলেন, সে ইংরেজিতেই জবাব দেয়। এখন যেহেতু ধূসর বাইরের স্তরটা আর নেই, তাকে দেখতে একেবারে একজন মানুষের মতোই লাগছিল। এলিয়েনের আসার খবর দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যাতে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। বড় বড় শেয়ার বাজার হঠাৎ পড়ে যায়। নিউ ইয়র্ক গণহারে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করে, আর অনেক দেশের মানুষ ভয়ে শহর ছেড়ে যেতে শুরু করে।
একই সময়ে প্রতিরক্ষা সচিব রেজিনা একটা জরুরি বৈঠক ডাকেন। কর্মকর্তারা আবিষ্কার করেন যে এলিয়েনরা গুপ্তচর স্যাটেলাইটে প্রবেশাধিকার পেয়ে গেছে, আর রিপোর্টে দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় আরও কিছু আলো জ্বলাগোলক নেমে আসছে। এরপর রেজিনা সেই গবেষণাগারে যান যেখানে বিজ্ঞানীরা তাদের ফলাফল উপস্থাপন করেন। তাদের বিশ্লেষণে এলিয়েনের টিস্যুতে 3 ধরনের আলাদা ডিএনএ প্যাটার্ন পাওয়া যায়। ভেতরে সে প্রায় পুরোপুরি মানুষ। ধূসর বাইরের স্তরটা যেন একটা রক্ষা কবচ হিসেবে কাজ করছিল। এই প্রমাণের ভিত্তিতে বিজ্ঞানীরা মনে করেন যে এলিয়েনরা আগে একবার পৃথিবীতে এসেছিল, মানুষের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল, আর সেই জিনগত উপাদান ব্যবহার করে একটা মানুষের মতো রূপ তৈরি করেছে। রেজিনা যখন এলিয়েনটার সাথে দেখা করেন তখন সে ইতিমধ্যে অনায়াসে ইংরেজিতে কথা বলছিল। সে পানি চায় আর নতুন শরীরে অস্বস্তি বোধ করে বলে জানায় একে মানিয়ে নিতে তার সময় লাগবে। রেজিনা তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেন, কিন্তু সে জবাব দিতে অস্বীকার করে। পরে হেলেন আরও ধৈর্য নিয়ে আর সম্মানের সাথে তার কাছে যান। এবার সে জানায় তার নাম ক্লাটু, আর সেই একাধিক সভ্যতার প্রতিনিধিত্ব করছে। সে জাতিসংঘের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ চায়। রেজিনা এই অনুরোধ প্রত্যাখ্যান করেন। এরপর ক্লাটু আর কোনো তথ্য দিতে অস্বীকার করে। জবাবে রেজিনা নির্দেশ দেন তাকে অবশ করে জিজ্ঞাসাবাদের জন্য একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার। বিজ্ঞানীরা ক্লাটুকে একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার বলে মনে করেন। তারা তাকে সিক্রেট সার্ভিসের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করেন, কিন্তু রেজিনা মনে করেন সে মানবজাতির জন্য একটা বড় হুমকি, আর জোর দিয়ে বলেন যে এই পরিস্থিতির নিয়ন্ত্রণ প্রতিরক্ষা সচিবের কর্তৃত্বেই থাকা উচিত। এতে মাইকেল আর রেজিনার মধ্যে মতবিরোধ তৈরি হয়। তখন হেলেন এগিয়ে এসে বলেন যে ইনজেকশন আর প্রয়োজনীয় সব পরীক্ষা তিনি নিজেই করবেন। তাকে তার জন্য একটা গোপন সিরাম দেওয়া হয়, কিন্তু ফিরে আসার আগে তিনি লুকিয়ে সেটা একটা ফার্মেসি থেকে আনা স্যালাইন দ্রবণ দিয়ে বদলে ফেলেন। রেজিনা ক্লাটুকে জানান যে তাকে আরও সুরক্ষিত একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। ক্লাটু ছেড়ে দিতে বলে যাতে সে চলে যেতে পারে, কিন্তু রেজিনা অস্বীকার করেন আর তাকে অভিযুক্ত করেন যে সে অবৈধভাবে পৃথিবীতে ঢুকেছে আর তা রোবট দিয়ে হামলা চালিয়েছে। ক্লাটু জবাব দেয় যে তখনও সে পৃথিবীতে পৌঁছায়নি, আর রোবটটা শুধু সংঘাত আর সহিংসতার জবাবেই কাজ করেছিল, যেটা সে ইতিমধ্যে থামিয়ে দিয়েছিল। তার এই ব্যাখ্যা উপেক্ষা করা হয়, আর হেলেনকে সাথে সাথে ইনজেকশন দিতে বলা হয়। তাকে যে সিরাম দেওয়া হয়েছিল সেটার বদলে হেলেন ক্লাটুকে স্যালাইন দেন আর চুপি চুপি তাকে পালিয়ে যেতে বলেন। এর কিছুক্ষণ পরই তাকে সরিয়ে নেওয়া হয়, আর ক্লাটুকে বেঁধে একটা মিথ্যা শনাক্তকারী যন্ত্র বসানো ঘরে নিয়ে যাওয়া হয়। একজন এজেন্ট যন্ত্রটার দিকে নজর রেখে তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ক্লাটু শুধু অস্পষ্ট আর অকেজো উত্তরই দেয়। এরপর সে তার ক্ষমতা ব্যবহার করে সিস্টেমটা রিপ্রোগ্রাম করে আর এজেন্টকে বিদ্যুতের শক দেয়। এরপর সে এজেন্টের মনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর জানতে চায় কিভাবে ঘাঁটি থেকে বের হওয়া যায়। সে এজেন্টকে বাধ্য করে তার পোশাকও দিয়ে দিতে। নিরাপত্তা ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ ব্যবহার করে ক্লাটু ক্যামেরাগুলোতে প্রবেশ করে প্রহরীদের অবস্থান খুঁজে বের করে আর একটা শক্তিশালী শব্দ দিয়ে তাদের অজ্ঞান করে দেয়। এর ফলে অ্যালার্ম বেজে ওঠে আর পুরো জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু ক্লাটু শান্তভাবেই বেরিয়ে যায়। একই সময় হেলেন লুকিয়ে এলিয়েনের সেই মুখোশের একটা নমুনা নিয়ে নেন। রেজিনা তৎক্ষণাৎ সব সামরিক ইউনিটকে ক্লাটুকে ধরার নির্দেশ দেন। এদিকে ক্লাটু একটা রেল স্টেশনে গিয়ে পৌঁছায়, যেখানে অনেক সেবা বন্ধ হয়ে গিয়েছিল আর পরিস্থিতি এলোমেলো হয়ে পড়েছিল। তার শরীরের একটা অংশ যেহেতু মানুষের, তাই সে খিদে অনুভব করতে শুরু করে। নিজের ক্ষমতা ব্যবহার করে সে একটা ভেন্ডিং মেশিন থেকে খাবার বের করে নেয়। কাছেই থাকা একটা বাচ্চা এটা দেখে চমকে ওঠে আর তার মাতাকে দ্রুত টেনে সরিয়ে নেয়। ভিড়টা লক্ষ্য করতে করতে ক্লাটু খেয়াল করে যে সামান্য দেরি হলেও মানুষ কতটা সহজেই রেগে যায়। এর কিছুক্ষণ পরই তার শরীর খারাপ লাগতে শুরু করে। সে একটা টয়লেটে গিয়ে দেখে সে রক্তক্ষরণ করছে। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে। কয়েক ঘন্টা পর হেলেন বাড়িতে ছিলেন। তখন তাকে জানানো হয় যে স্টেশনে একজন রোগী তার সাথে দেখা করতে চাইছে। তিনি বুঝতে পারেন এটা হয়তো ক্লাটু, আর তাকে নিতে দ্রুত স্টেশনে চলে যান। জ্যাকবো তার সাথে গাড়িতে ছিল আর সে বেশ আক্রমণাত্মক আচরণ করছিল। ক্লাটু হেলেনের কাছে সেই ধূসর রক্ষা কবচের স্তরটা চায় যা তিনি আগে চুরি করেছিলেন, আর তিনি সেটা তাকে দিয়ে দেন। সেটা ক্ষত স্থানে লাগাতেই সেটা তৎক্ষণাৎ সারতে শুরু করে। একই সময়ে সামরিক বাহিনী আবার রোবটটার ওপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এতে সেটা সক্রিয় হয়ে যায় আর সামরিক ব্যবস্থা নিয়ন্ত্রণ নিয়ে সেকেন্ডের মধ্যেই হেলিকপ্টারগুলো ধ্বংস করে দেয়। সেনাবাহিনী একে থামাতে পারেনি। হেলেন ক্লাটুর দেখিয়ে দেওয়া পথ ধরেই গাড়ি চালাতে থাকেন। যাত্রার সময় জ্যাকব লক্ষ্য করে মানুষ শহর ছেড়ে পালাচ্ছে আর ক্রমেই ভয় পাচ্ছে। সে এলিয়েনদের বিরুদ্ধে প্রবল রাগ প্রকাশ করতে শুরু করে আর বলে তাদের ধ্বংস করা উচিত। বলে যে তার বাবা বেঁচে থাকলে তাদের বিরুদ্ধে লড়াই করতেন। এরপর জ্যাকব ক্লাটুকে জিজ্ঞেস করে সে মনে করে কিনা মানুষের পালিয়ে যাওয়া উচিত নাকি থেকে লড়াই করা উচিত। ঠান্ডা গলায় ক্লাটু জবাব দেয় যে তাদের কিছুই করার নেই। শেষে তারা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। জ্যাকব বাথরুমে যাওয়ার জন্য সরে যায় আর ক্লাটু হেলেনকে তার ব্যক্তিগত অতীত সম্পর্কে জিজ্ঞেস করে। তিনি জ্যাকবের পারিবারিক ইতিহাস ব্যাখ্যা করেন। তার বাবা একজন সামরিক প্রকৌশলী ছিলেন, তার মা প্রসবের সময় মারা যান, আর পরে হেলেন তার বাবাকে বিয়ে করেন, যিনিও পরে মারা যান। ফলে জ্যাকব তার কাছেই থেকে যায়। এরপর হেলেন জিজ্ঞেস করেন সে পৃথিবীতে কেন এসেছে, আর ক্লাটু জবাব দেয় সে দুনিয়াটা বাঁচাতে এসেছে। তিনি আরেকটা প্রশ্ন করার আগেই সেই কথা থামিয়ে গাড়ি থেকে নেমে যায়। এরপর তারা একটা ফাস্ট ফুড রেস্তোরাঁয় যায়, যেখানে ক্লাটুর দেখা হয় মিস্টার উ নামের একজনের সাথে।
মিস্টার উ একজন এলিয়েন যে প্রায় 70 বছর ধরে পৃথিবীতে আছে আর এই সময়টা মানুষের আচরণ পর্যবেক্ষণ করেই কাটিয়েছে। সে বলে মানুষ পরিবর্তন হতে রাজি না, প্রায় একে অপরের প্রতি আক্রমণাত্মক আচরণ করে আর একসময় নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। প্লাটু তার এই মতের সাথে একমত হয় আর বলে এখন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার সময় হয়েছে। মিস্টার উ পৃথিবী ছেড়ে যাওয়ার সাথে একমত হয় না। সে বলে সে মানব জাতির ভালো আর খারাপ দুটো দিকই দেখেছে আর এখানে তার নানা মায়া তৈরি হয়েছে, তার পরিবারও এখানে আছে, তাই সে জীবনের শেষ পর্যন্ত এখানেই থাকতে চায়। এরপর সে বলে একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে পেরে সে নিজেকে ভাগ্যবান মনে করে। এদিকে সামরিক বাহিনী শক্তিশালী প্যানেল দিয়ে রোবটটাকে ঘিরে ফেলে, ভাবছিল এতে এটা থেমে যাবে। একই সময়ে মানুষের কাছে কোল আসতে থাকে যেখানে বলা হয় ক্লাটুকে দেখা গেছে আর সরকার নির্দেশ দেয় যে তাকে দেখলে জীবিত বা মৃত অবস্থায় হলেও সাথে সাথে খবর দিতে। অন্যদিকে হেলেন, জ্যাকব আর ক্লাটু নিউ জার্সির দিকে যাত্রা করে। একটা জঙ্গলে পৌঁছে ক্লাটু হেলেনকে গাড়ি থামাতে বলে আর হেঁটে এগিয়ে যায়। হেলেন তার পিছু পিছু জঙ্গলে ঢোকেন। জ্যাকবোকে বলে যান যেন সে পেছনে থাকে, দরজা লক করে রাখে আর কারো জন্যই যেন না খোলে। জঙ্গলের ভেতরে হেলেন অদ্ভুত কিছু পোকামাকড়ের একটা দলের মুখোমুখি হন। এরপর তিনি একটা নদীর কাছে পৌঁছান যেখানে দেখেন ক্লাটু দাঁড়িয়ে পানির দিকে তাকিয়ে আছে। হঠাৎ নদী থেকে একটা আলো জ্বলা গোলক বের হয়ে আসে আর ক্লাটু একটা জরুরি সক্রিয়করণ প্রক্রিয়া শুরু করে। এর ফলে পৃথিবীর সব জায়গায় নেমে আসা একই ধরনের গোলকগুলো একসাথে সক্রিয় হয়ে যায়। এই ঘটনায় হতভম্ব হেলেন দ্রুত গাড়ির দিকে ছুটে যান। জ্যাকব ততক্ষণে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে আর ভয়ে ভয়ে হেলেনকে জিজ্ঞেস করে যদি ক্লাটু তাকে পছন্দ করে আর তার সাথে থাকতে চায় তাহলে কি হবে। হেলেন তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন যে এমন কিছু হবে না, কিন্তু জ্যাকব বিশ্বাস করতে চায় না আর রেগে গিয়ে জঙ্গলের দিকে দৌড়ে যায়। হেলেন তার পিছু নেন। গাছপালার মধ্যে দিয়ে যেতে যেতে তারা একটা উজ্জ্বল আলো লক্ষ্য করেন। একই সময় পৃথিবী জুড়ে থাকা গোলকগুলো পৃথিবী ছেড়ে যেতে শুরু করে, শুধু ক্লাটু নিজের গোলকটাই রয়ে যায়। ক্লাটু ফিরে আসে। এরপর হেলেন তাকে সবকিছু ব্যাখ্যা করতে বলেন আর সে জানায় যে মানব জাতি পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে। সে বলে পৃথিবী মহাবিশ্বের সেই কয়েকটা জায়গার একটা যেখানে জীবন টিকে থাকতে পারে, কিন্তু মানুষ একে নষ্ট করছে আর পৃথিবীকে সুস্থ হতে দিতে হলে মানুষকে সরিয়ে দিতে হবে। হেলেন ভয় পেয়ে জোর দিয়ে বলেন যে আরেকটা সুযোগ দিলে মানুষ এখনো বদলাতে পারে। ক্লাটু জবাব দেয় বহু বছর পর্যবেক্ষণ করেও কোনো প্রকৃত উন্নতি দেখা যায়নি, মানুষ এখনো নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। সে বলে এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঠিক তখনই একজন পুলিশ সেখান দিয়ে যাওয়ার সময় ক্লাটুকে চিনে ফেলে। সে গাড়ি থামিয়ে বন্দুক তাক করে তাকে আত্মসমর্পণ করতে বলে। জ্যাকব ক্লাটুকে অনুরোধ করে যেন সে অফিসারের কোনো ক্ষতি না করে। ক্লাটু জবাব দেয় চিন্তার কিছু নেই, ব্যথাটা খুবই সামান্য হবে। এরপর সে তার ক্ষমতা ব্যবহার করে হেলেনের গাড়িটা সরিয়ে পুলিশটাকে সেটার নিচে চাপা দেয়। জ্যাকব এটা দেখে ভয় পেয়ে যায়। এরপর ক্লাটু গাড়ির মাধ্যমে তার ক্ষমতা ব্যবহার করে পুলিশটার হৃৎপিণ্ডে একটা বৈদ্যুতিক শক দেয়, পরে তাকে আবার সুস্থ করে তোলে। সে ব্যাখ্যা করে যে তার উদ্দেশ্য ছিল না তাকে মারা, শুধু একটা বাধা সরানো। হেলেন তখনও বিশ্বাস করেন যে ক্লাটু চাইলে সবকিছু থামাতে পারে। তিনি তাকে বলেন যে তিনি এমন একজনের কাছে তাকে নিয়ে যাবেন যে হয়তো এখনো তার দৃষ্টিভঙ্গি বদলাতে পারবে। একই সময় গোপন সংস্থাগুলো পৃথিবী থেকে ওঠা সেই গোলকগুলোর ফুটেজ বিশ্লেষণ করে। তারা আবিষ্কার করে যে গোলকগুলো পৃথিবীর প্রাণীগুলোকে মহাকাশে নিয়ে যাচ্ছে। রেজিনা সিদ্ধান্তে আসেন যে এই প্রাণীগুলো ছাড়া পৃথিবীতে জীবন টিকতে পারবে না, অর্থাৎ খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এদিকে সামরিক বাহিনী সেই বড় রোবটটাকে একটা মাটির নিচে সাইলোতে বন্দী করে রাখে। হেলেন ক্লাটুকে নিয়ে যান কার্লের কাছে, যিনি একজন নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী আর তার সাথে কাজ করেছেন। ক্লাটু একটা বোর্ডে লেখা একটা সমীকরণ দেখে সেটা সংশোধন করতে শুরু করে আর কার্লও দ্রুত তার সাথে সেই সমস্যার সমাধানে যোগ দেন। কার্ল শীঘ্রই বুঝতে পারেন যে এই লোকটাই সেই এলিয়েন যাকে সবাই খুঁজছে। অন্য একটা ঘরে জ্যাকব টেলিভিশন দেখছিল আর সে পর্দায় একটা বার্তা দেখে যেখানে বলা হচ্ছে এলিয়েনকে দেখলে কিভাবে খবর দিতে হবে। কথাবার্তার সময় কার্ল ক্লাটুকে জিজ্ঞেস করেন তাদের প্রজাতি কিভাবে সংঘর্ষ ছাড়াই টিকে থেকেছে। ক্লাটু ব্যাখ্যা করে যে তাদের সূর্য মরে যেতে শুরু করেছিল, যার কারণে তাদের মানিয়ে নিয়ে বদলাতে বাধ্য হতে হয়েছিল। কার্ল জবাব দেন যে অর্থবহ পরিবর্তন তখনই ঘটে যখন বেঁচে থাকাটাই ঝুঁকিতে পড়ে, আর তিনি মনে করেন মানুষও এখন একই রকম একটা অবস্থায় আছে। এই কথাটা ক্লাটুকে আবার নতুন করে ভাবতে বাধ্য করে, কিন্তু ঠিক তখনই বিমান বাহিনীর হেলিকপ্টার এসে পৌঁছায় আর সেই মুহূর্তটা বাধাগ্রস্ত হয়। ক্লাটু, হেলেন আর জ্যাকব বাড়ি থেকে পালিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় কার্ল হেলেনকে বলেন যে শুধু কথা দিয়ে এই এলিয়েনটাকে বদলানো যাবে না, তাকে সত্যিকারের মানুষের আচরণ চোখের সামনে দেখতে হবে যাতে সে পরিবর্তন বুঝতে পারে। তারা একটা জঙ্গলে লুকানোর চেষ্টা করে, কিন্তু জ্যাকব একটা খোলা জায়গায় দৌড়ে গিয়ে হেলিকপ্টারগুলোকে ইশারা করে যাতে তাদের অবস্থান প্রকাশ হয়ে যায়। সে এটাও বলে যে সে সামরিক বাহিনীকে ফোন করেছিল, কারণ সে বিশ্বাস করত তার বাবাও তাই করতেন আর একটা এলিয়েনের জন্য নিজের দেশকে ঠকাতেন না। হেলেন তাকে শান্ত করার চেষ্টা করেন আর মনে করিয়ে দেন যে তার বাবা আর নেই আর তিনি সবসময় তার পাশে আছেন, কিন্তু জ্যাকব আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করে। হঠাৎ একটা হেলিকপ্টার হেলেনকে ধরে ওপরে তুলে নেয়। বাকি হেলিকপ্টারগুলো ক্লাটুকে লক্ষ্য করে, কিন্তু সে বৈদ্যুতিক শক দিয়ে সেগুলোকে অকেজো করে দেয়, ফলে সেগুলো একে অপরের সাথে সংঘর্ষে ভেঙে পড়ে। জ্যাকব ভয়ে জঙ্গলের আরও ভেতরে দৌড়ে যায়, কিন্তু ক্লাটু তার পিছু নেয় আর তাকে নদীতে পড়ে যাওয়া থেকে বাঁচায়।
এরপর জ্যাকব ক্লাটুকে বলে সে পথ হারিয়ে ফেলেছে আর তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বলে। ক্লাটু তখন তাকে পথ দেখাতে শুরু করে। হেলেনকে রেজিনার কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। ব্যাখ্যা করেন যে ক্লাটু শুধু তার কথাতেই সাড়া দেয় আর তিনিই হয়তো তাকে থামাতে পারবেন। রেজিনা এই অনুরোধ প্রত্যাখ্যান করেন। সামরিক ঘাঁটিতে বিশেষ বাহিনী বন্দি রোবটটা নিয়ে পরীক্ষা চালানোর চেষ্টা করে। তার একটা হীরার ড্রিল দিয়ে এতে কাটার চেষ্টা করে, কিন্তু যন্ত্রটা ভেঙে যায়। একজন কর্মী নতুন একটা যন্ত্র আনতে গেলে ক্ষতিগ্রস্ত যন্ত্রের ফাটলের মধ্যে ক্ষুদ্র পোকার মতো জীব তৈরি হতে শুরু করে আর দ্রুত তাকে গ্রাস করতে শুরু করে। এরপর রোবটটা পুরোপুরি ভেঙে পড়ে আর ছোট ছোট মেশিন জীবের একটা ঝাঁকে রূপান্তরিত হয়ে যায়। এই ন্যানোবটগুলো দ্রুত ছড়িয়ে পড়ে, যা কিছুতেই স্পর্শ করে সেটাকেই ধ্বংস করে দেয়। জানালাগুলো ভেঙে পড়ে মানুষ পালানোর চেষ্টা করে, কিন্তু পুরো ঘাঁটিটা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ভেতরে থাকা সবাই ধুলোয় পরিণত হয়ে যায় আর পুরো স্থাপনাটা সম্পূর্ণ মুছে যায়। রেজিনার কাছে খবর আসে যে এই ন্যানোবটগুলোকে থামানো যাচ্ছে না। এদের ওপর মিসাইল বা এই ধরনের কোনো অস্ত্র দিয়ে আক্রমণ করলে সেগুলো আরও বেশি করে বাড়তে থাকবে। এই ঝাঁকটা একটা মেঘের মতো চারদিকে ছড়িয়ে পড়ে সবকিছু পথে যা পড়ছে তা ধ্বংস করতে থাকে। শীঘ্রই এই ঝাঁক শহরের বেশিরভাগ অংশে পৌঁছে যায়। সেকেন্ডের মধ্যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করে ফেলে। কোনো কার্যকর প্রতিরক্ষা নেই বুঝতে পেরে রেজিনা হেলেনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, যাতে তিনি ক্লাটুর সাথে যোগাযোগের চেষ্টা করতে পারেন। মাইকেল হেলেনের সাথে জঙ্গলের দিকে যান। ক্লাটু ততক্ষণে জ্যাকবকে একটা কেবিনে নিয়ে গিয়ে তাকে বলে তার মায়ের সাথে যোগাযোগ করতে। জ্যাকব তাকে ফোন করে আর তারা একটা নিরাপদ জায়গায় দেখা করার ব্যবস্থা করে। এরপর জ্যাকব আর ক্লাটু একসাথে বেরিয়ে যায়। যাত্রার সময় জ্যাকব স্বীকার করে যে সে আর চায় না ক্লাটুকে মেরে ফেলা হোক। এতে ক্লাটু মানুষ সম্পর্কে তার ধারণা নতুন করে ভাবতে শুরু করে, কারণ সে বুঝতে পারে মানুষ পুরোপুরি খারাপ না। পরে তারা একটা কবরস্থানে পৌঁছায়, যেখানে জ্যাকবের বাবাকে কবর দেওয়া হয়েছিল। জ্যাকব আবেগপ্রবণ হয়ে জিজ্ঞেস করে ক্লাটু কি তার বাবাকে সেই আহত পুলিশটার মতো আবার বাঁচিয়ে তুলতে পারবে। ক্লাটু ব্যাখ্যা করে যে তার ক্ষমতা সীমিত। সে শুধু এমন কাউকে ফিরিয়ে আনতে পারে যে সবে আহত হয়েছে বা সদ্য মারা গেছে, বছরের পর বছর আগে হারিয়ে যাওয়া কাউকে নয়। জ্যাকব এটা মেনে নেয় আর ক্লাটুকে তাকে একা ছেড়ে যেতে বলে। তারপর সে কাঁদতে শুরু করে। হেলেন কিছুক্ষণ পরে এসে পৌঁছান আর জ্যাকবের সাথে দেখা হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে আর দুজনেই তাদের আগের আচরণের জন্য ক্ষমা চায়। তারা ঠিক করে একটা পরিবার হিসেবে সামনে এগিয়ে যাবে। এই দৃশ্য দেখে ক্লাটু বুঝতে পারে মানুষ ভালোবাসতে আর বদলাতে সক্ষম, আর তার বিশ্বাস হয় যে তাদের আরেকটা সুযোগ দেওয়া উচিত। হেলেনও জোর দিয়ে বলেন যে মানব জাতি উন্নতি করতে পারবে। এরপর ক্লাটু ন্যানোবটদের থামানোর চেষ্টা করতে রাজি হয়। ততক্ষণে ন্যানোবটদের ঝাঁক ইতিমধ্যেই নিউ ইয়র্ক গ্রাস করে ফেলছিল। ভবন, স্টেডিয়াম আর গাড়ি ধ্বংস করতে করতে ছড়িয়ে পড়ছিল। রেজিনা প্রেসিডেন্টকে জানান যে পরিস্থিতিটা শান্তিপূর্ণভাবেই সামলানো হচ্ছে, কিন্তু প্রেসিডেন্ট আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। বলেন এলিয়েনরা এখনো একটা হুমকি। হেলেন, জ্যাকব, ক্লাটু আর মাইকেল দ্রুত নিউ ইয়র্কের দিকে ছুটে যান, যেখানে শেষ গোলকটা রয়ে গিয়েছিল। পথে তারা একটা সামরিক প্রতিবন্ধকের মুখোমুখি হয়, কিন্তু ক্লাটু মাইকেলকে সোজা সেটা পার হয়ে যেতে বলে। সৈন্যরা প্রথমে তাদের পিছু নেয়, কিন্তু পরে থেমে যাওয়ার নির্দেশ পায়। তারা সেন্ট্রাল পার্কে পৌঁছে দেখে জায়গাটা খালি, সেখানে সামরিক লোকজন বা বিজ্ঞানী কেউই আর নেই। এর কিছুক্ষণ পরই বিমান বাহিনীর বোমাবর্ষণ শুরু হয়, যাতে তাদের গাড়িটা উল্টে গিয়ে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে মাইকেল মারা যান, তবে হেলেন, জ্যাকব আর ক্লাটু বেঁচে যায়। ন্যানোবটগুলো তাদের কাছে পৌঁছে গাড়িটা ধ্বংস করতে শুরু করে। ক্লাটু হেলেন আর জ্যাকবকে নিয়ে বাকি থাকা গোলকটার দিকে যেতে থাকে, কিন্তু ততক্ষণে ঝাঁকটা পুরো আকাশ ভরে ফেলেছিল। তার একটা সেতুর নিচে আশ্রয় নেয়। লুকিয়ে থাকা অবস্থায় জ্যাকব হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া শুরু করে আর জ্ঞান হারিয়ে ফেলে। হেলেনেরও নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। ক্লাটু ব্যাখ্যা করে যে ন্যানোবটগুলো তাদের শরীরে ঢুকে ভেতর থেকে ধীরে ধীরে তাদের ভেঙে দিচ্ছে। হেলেন তার কাছে সাহায্য চান। ক্লাটু তার হাত দুটো ধরে নিজের শক্তি ব্যবহার করে তার শরীর থেকে ন্যানোবটগুলো টেনে বের করে নিজের ভেতরে নিয়ে নেয়। ঠিক তখনই জ্যাকবের জ্ঞান ফিরে আসে। ক্লাটু তখন স্বীকার করে যে কার্ল ঠিক বলেছিলেন। সে বুঝতে পারে মানুষ যখন একেবারে শেষ সীমায় পৌঁছে যায়, তখনই তারা বদলাতে পারে। ক্লাটু হেলেন আর জ্যাকবের দিকে শেষবারের মতো তাকিয়ে তারপর ন্যানোবটদের মেঘের ভেতর দিয়ে হেঁটে নিজের গোলকটার দিকে যায়। সেখানে পৌঁছে সেটাকে স্পর্শ করার সাথে সাথেই তার শরীর ভেঙে বিলীন হয়ে যায়, আর একই সাথে ন্যানোবটগুলোও ধ্বংস হয়ে যায়। ধ্বংস হওয়া ন্যানোবটগুলো সারা পৃথিবীতে তুষারের মতো ঝরে পড়ে। ঠিক সেই মুহূর্তেই সারা পৃথিবীর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায় আর পুরো গ্রহটা অন্ধকার হয়ে যায়। হেলেন আর জ্যাকব বাইরে বেরিয়ে দেখেন গোলকটা আকাশে উঠে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। দেখার জন্য অনেক ধন্যবাদ। রিক্যাপটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিচে একটা কমেন্ট করে যান। এটা চ্যানেলটা বড় হতে অনেক সাহায্য করে। পরের ভিডিওতে দেখা হবে। অনেক অ্যালভিন রিক্যাপস।